বন্ধুরা, এর আগের ভিডিওতে তো আমরা আর্থিক বিবরণী সম্পর্কে জানেছি এবং আমাদের যে প্রকারভেদগুলো রয়েছে এই জিনিসগুলো সম্পর্কে আমরা জেনেছি। এই ভিডিওতে আমরা আর্থিক বিবরণী সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, অর্থাৎ এই আর্থিক বিবরণী কিছু বৈশিষ্ট্য আমরা দেখব এবং এর উদ্দেশ্যগুলো সম্পর্কে আমরা জানবো। তো তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এইচএসসি ফাইনাল ফার্স্ট পেপারের আর্থিক বিশ্লেষণ এই অধ্যায়ের আলোচনায়। এবং অলরেডি আমরা আর্থিক বিবরণী কাকে বলে এবং এর যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছি। আমরা যদি সহজ ভাষায় এই ভিডিওতে বলতে চাই, এই আর্থিক বিবরণীর মাধ্যমে কিন্তু আমাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যকলাপ অর্থাৎ হচ্ছে সারা বছরের যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেগুলোর সামগ্রিক ফলাফল সম্পর্কে জানা যায়। তো এখন কোনো একটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যখন একজন শেয়ার হোল্ডার এই আর্থিক বিবরণীগুলো দেখবে, সেক্ষেত্রে কিন্তু সে সেই কোম্পানি সম্পর্কে একটি বিস্তর ধারণা লাভ করে থাকবে। তো জিনিসটা হচ্ছে এরকম যে ধরো তুমি কিরকম স্টুডেন্ট সেটা জানার জন্য আমি যদি তোমার লাস্ট যে বার্ষিক পরীক্ষা রয়েছে সেটার যদি রিপোর্ট কার্ডটা দেখি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো, বা এরকম যদি হয় আমি যদি বেশ কিছু বছরের বার্ষিক পরীক্ষার তোমার রিপোর্ট কার্ড আমি দেখি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তুমি কিরকম রেজাল্ট করছো, তুমি কিরকম সময় দিচ্ছ, কোন সময় তোমার ভালো হচ্ছে কোন সময় খারাপ হচ্ছে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু জানা যাবে। তো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু আর্থিক বিবরণী একইভাবে কাজ করে। তো আমাদের এই আর্থিক বিবরণীর প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি উদ্ধৃত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী, বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। সো এখান থেকে আমরা মূলত সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই আর্থিক বিবরণীর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে। প্রথমেই আমরা আসি প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা জিনিসটা হচ্ছে যে আর্থিক বিবরণীর মাধ্যমে কিন্তু যারা শেয়ার হোল্ডার রয়েছে বা কোম্পানির সাথে জড়িত যে পক্ষগুলো রয়েছে তারা কিন্তু এই প্রাসঙ্গিক বিষয়গুলো অর্থাৎ কোম্পানি সম্পর্কে জানতে পারে। এখন অবশ্যই আর্থিক বিবরণী কিন্তু সেই রকম প্রাসঙ্গিক হতে হবে যাতে করে পুরো কোম্পানির একটা ওভারভিউ পাওয়া যায়। তো ধরো তুমি একটা কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে চাচ্ছ, এখন সেই কোম্পানি সম্পর্কে তুমি ধারণা লাভ কোথা থেকে করবে? সেটা কিন্তু তুমি করতে পারবে তোমার এই যে কোম্পানির যে বিভিন্ন আর্থিক বিবরণী রয়েছে সেগুলো দেখে তুমি বুঝতে পারবে কোম্পানির সম্পদের পরিমাণ কিরকম, কোম্পানির দায়ের পরিমাণ কিরকম, কোম্পানির নগদ প্রবাহ কিরকম হচ্ছে, এই জিনিসগুলো সম্পর্কে কোম্পানির আয় ব্যয় সম্পর্কে কিন্তু পুরো বিস্তারিত ধারণা লাভ করা যায়। তো এই কারণেই বলা হয় আর্থিক বিবরণীর সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে অবশ্যই এটা প্রাসঙ্গিকতা থাকতে হবে। কারণ প্রাসঙ্গিকতা যদি না থাকে, ঠিকভাবে সবকিছু যদি না দেয়া থাকে, কোম্পানির সাথে রিলেশন ভালোভাবে না থাকে সেটাতে, তো সেক্ষেত্রে কিন্তু যে বিনিয়োগকারী রয়েছে বা শেয়ার হোল্ডাররা রয়েছে তারা কিন্তু ভালোভাবে তাদের যে ব্যাপারগুলো বা কোম্পানি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে না। এরপর আমরা আসি তুলনামূলকতা। সো আর্থিক বিবরণীর মাধ্যমে কিন্তু কোম্পানির অবস্থা বোঝা যায়। আমি মাত্র যেটা তোমাদেরকে বললাম যে তোমাদের বিগত বছরের রিপোর্ট কার্ড যদি আমরা দেখি সেটার মাধ্যমে কিন্তু তোমাদের যে ফলাফল সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তুলনামূলকতা জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের প্রতিষ্ঠানের ফর এক্সাম্পল ধরলাম 2018 সালের যে আমাদের যে আর্থিক বিবরণীটা থাকবে সেটার সাথে আমরা যদি 2015, 16 বা 2002, 2010 অর্থাৎ আগের বছরের আর্থিক বিবরণীগুলো যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোম্পানিটা আগের থেকে ভালো করছে নাকি খারাপ করছে, ভালো করলে কোন জায়গাতে করছে, সম্পদের পরিমাণ কিরকম বাড়ছে কমছে, দায়ের পরিমাণ কিভাবে বাড়ছে কমছে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তো আর্থিক বিবরণীর সাথে এরকম না শুধুমাত্র কোম্পানির নিজের সাথে তুলনা করা যায়, অন্য একটি কোম্পানির সাথেও কিন্তু। অর্থাৎ এরকম হলো যে তুমি কোনো চামড়া রিলেটেড কোনো কোম্পানিতে বা কোনো ফিল্ডে ইনভেস্ট করতে চাচ্ছ, এখন তোমার কাছে বেশ কিছু কোম্পানি রয়েছে যারা এই ফিল্ডটা নিয়ে কাজ করে। সো তাদের যে আর্থিক বিবরণীর মাধ্যমে বা আর্থিক বিভিন্ন বিবরণীর মাধ্যমে কিন্তু এই তুলনাটা করা যায় যে কোন কোম্পানির সাথে কোন কোম্পানিটা বেশি ভালো করছে, কোন কোম্পানিটাতে আমার যাওয়া উচিত, কোন কোম্পানিটা কিরকম লভ্যাংশ দিচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা এই আর্থিক বিবরণীর মাধ্যমে তুলনা করতে পারি। সো এই কারণেও কিন্তু এটি এই আর্থিক বিবরণীর অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপর সর্বশেষ যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে নির্ভরযোগ্যতা। অর্থাৎ এটা হচ্ছে যে আর্থিক বিবরণী কিন্তু অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে, কারণ আর্থিক বিবরণী যদি নির্ভরযোগ্যই না হয় সেক্ষেত্রে কিন্তু এটা বা যারা বিনিয়োগকারী রয়েছে তারা সমস্যার সম্মুখীন হবে। কারণ এই যে মাত্র বললাম তুলনামূলক, প্রাসঙ্গিকতা, এই জিনিসগুলো কিন্তু একটা নির্ভরযোগ্য আর্থিক বিবরণীর মাধ্যমে কিন্তু তুলনা করা হয়ে থাকে বা ডেটাগুলো
পাওয়া হয়ে থাকে। অবভিয়াসলি তোমাকে যদি আমি এটা এভালুয়েট করতে বলি যে ওই স্টুডেন্টটা কিরকম, তুমি যদি রিপোর্ট কার্ডে যদি এটা নির্ভরযোগ্য না হয়, সে যদি নিজে নিজে একটা রিপোর্ট কার্ড বানিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু ওই যে বিশ্লেষণটা বা সিদ্ধান্তটা তার সম্পর্কে সেটা কিন্তু ভালোভাবে নেওয়া হবে না। সে কারণে বলা হয় আর্থিক বিবরণীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে। কোম্পানিগুলো যত বেশি নির্ভরযোগ্য আর্থিক বিবরণী প্রকাশ করবে, তাদের সুনাম কিংবা মানুষের সেই কোম্পানির প্রতি আস্থাও কিন্তু তত বেশি বৃদ্ধি পেতে থাকে। সেই কারণে বলা হয় আর্থিক বিবরণীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে নির্ভরযোগ্যতা, কারণ এই আর্থিক বিবরণীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের যে কি অবস্থা, একদম এক্সাক্ট যে কন্ডিশন সেটা জানা যায়। তো এ কারণে এটি একটি অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপর আমরা আসি আমাদের আর্থিক বিবরণীর উদ্দেশ্য নিয়ে। তো আর্থিক বিবরণীর মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযোগী তথ্য সরবরাহ করা। সো আইএফআরএস এর IAS 1 এই প্যারা 9 তে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী হলো ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং আর্থিক দক্ষতা কাঠামো। আর্থিক বিবরণীর উদ্দেশ্য হলো বৃহৎ পরিসরে আর্থিক তথ্য সরবরাহকারীদের আর্থিক অবস্থা, আর্থিক দক্ষতা এবং নগদ প্রবাহ সম্পর্কে ধারণা দেয়া, যার মাধ্যমে তারা অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারে। তো আর্থিক বিবরণী আরো দেখায় সম্পদের প্রতি ব্যবস্থাপকদের দায়িত্বের যে ফলটা রয়েছে। এই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে আর্থিক বিবরণী সমূহ একটি প্রতিষ্ঠানের নিম্নোক্ত তথ্যগুলো সরবরাহ করে থাকে। সো এই আর্থিক বিবরণী সমূহ প্রতিষ্ঠান বা আর্থিক বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠান সমূহের যে সম্পত্তি সমূহ রয়েছে, অর্থাৎ কি পরিমাণ সম্পত্তি রয়েছে, সেগুলো আমাদের স্বল্পমেয়াদী সম্পদ কতটুকু, দীর্ঘমেয়াদী সম্পদ কতটুকু, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু জানা যায়। এরপরে আসে আমাদের দায় সমূহ সম্পর্কে, অর্থাৎ আমাদের শর্ট টার্ম দায় কত রয়েছে, লং টার্ম দায় কত রয়েছে, একটি কোম্পানির আগে কত ছিল, এই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু আমাদের এই আর্থিক বিবরণী তথ্য প্রদান করে থাকে। এরপর আমরা আসি মালিকানা। সো মালিকানা সত্ত্বের কি পরিমাণ রয়েছে বা বর্তমানে কি অবস্থা রয়েছে, সেটিও কিন্তু এই আর্থিক বিবরণীর মাধ্যমে বা এই আর্থিক বিবরণীর উদ্দেশ্যের মধ্যে এটাও কিন্তু পড়ে যে মালিকানা যে অবস্থাটা সেটা প্রকাশ করা। এরপর আসে আয় ও ব্যয়, লাভ এবং ক্ষতি সমূহ, এই জিনিসগুলো কিন্তু দেখানো। এবং এরপরে আসে মালিকদের সামর্থ্য অনুযায়ী মালিক কর্তৃক সরবরাহ এবং মালিকদের বন্টন, অর্থাৎ এই জিনিসগুলো সম্পর্কেও যেন গ্রাহকরা জানতে পারে বা শেয়ার হোল্ডাররা জানতে পারে, এই কারণেও কিন্তু আর্থিক বিবরণী প্রকাশ করা হয়। এরপরে আছে আমাদের নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ হচ্ছে এই যে আমাদের নগদ টাকা কতটুকু কোম্পানিতে আসছে, কতটুকু বের হচ্ছে, কি পরিমাণ আসছে, কি পরিমাণ বের হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এই নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে জানা যায়। এবং এই নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমেই কিন্তু বা এটার উদ্দেশ্যই হচ্ছে যে যারা বিনিয়োগকারী রয়েছে বা কোম্পানির সাথে সংশ্লিষ্ট যে পক্ষগুলো রয়েছে, তারা যেন এই নগদ প্রবাহ বিবরণী বা কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানতে পারে। সো এই তথ্য অন্যান্য তথ্যের সাথে টিকা আর্থিক বিবরণী ব্যবহারকারীদের সহায়তা করে প্রতিষ্ঠানের সম্ভাব্য ভবিষ্যৎ নগদ প্রবাহ এবং তাদের সময় ও নিশ্চয়তার। তো এগুলোর মাধ্যমে কিন্তু মূল কথাই যেটা হচ্ছে কোম্পানি সম্পর্কে পুরোপুরি একটা ভালোভাবে ধারণা লাভ করা। কারণ তুমি যদি একটা মানুষকে চিনতে চাও, তার সাথে হয়তো তুমি কথা বললে বা তাকে দেখলে অনেক কিছু বুঝতে পারবে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে তো এটা সম্ভব না, সেটা তোমার সাথে কথা বলবে না। তো তার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের এই যে আমাদের বিভিন্ন আর্থিক বিবরণী রয়েছে, এগুলোর বিশ্লেষণের মাধ্যমে আমরা পুরো জিনিসটা বুঝতে পারবো। এবার তোমাদের সামনে কিছু এমসিকিউ থাকবে, তোমরা সবাই চেষ্টা করো এই এমসিকিউ গুলো সঠিক উত্তর দিয়ে দিতে। সর্বপ্রথম যেটা বলা আছে, আর্থিক বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি? এরপর বলা আছে আর্থিক বিশ্লেষণ একজন ব্যবস্থাপককে কোনটিতে সাহায্য করে এবং কার্যকরী মূলধন কি? তো তোমরা একটু চিন্তা করো এই প্রশ্নগুলো সঠিক উত্তর কি হবে। তো আমরা যদি সঠিক উত্তরগুলো দেখি, এখানে আমরা জানি যে আর্থিক বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে আমাদের অনুপাত বিশ্লেষণ, এবং এই অনুপাত বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন অনুপাত নির্ণয় করে এবং এর মাধ্যমে কিন্তু ডিসিশন নেওয়া হয়ে থাকে। এরপরে আর্থিক বিশ্লেষণ একজন ব্যবস্থাপককে কোনটিতে সাহায্য করে? সো আমরা কিন্তু জানি যে যখন একজন ব্যবস্থাপক আর্থিক বিশ্লেষণ ভালোভাবে করবেন, সেক্ষেত্রে তিনি পরিকল্পনা করতে পারবেন এই সেক্টরটাকে উন্নতি করতে হবে বা এই সেক্টরটা ঠিক করতে হবে। সো তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে পরিকল্পনা প্রণয়নে। এরপর আমরা আসি কার্যকরী মূলধন কি? সো আমরা কিন্তু জানি চলতি সম্পদ থেকে যখন চলতি দায় বাদ দেওয়া হয়, সেটাকেই কার্যকরী মূলধন বলা হয়ে থাকে। এরপরে আমরা আসি আমাদের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যকে কি বলা হয়, এবং এরপরে আসে কোনটিতে চলতি সম্পদ বিবেচনা করা হয়ে থাকে।
সো আমরা কিন্তু তোমরা একটু চিন্তা করো এগুলো সঠিক উত্তর কি হবে। তো আমরা কিন্তু বলতে পারি এই প্রশ্নগুলো যে সঠিক উত্তর সেটা হচ্ছে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যকে নিট চলতি মূলধন বলা হয় এবং কোনটিকে চলতি সম্পদ বিবেচনা করা হয়। তো আমরা কিন্তু জানি অগ্রিম যে বীমা খরচ রয়েছে এটাকেই চলতি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এরপর আমরা আসি আর্থিক ব্যবস্থাপক ব্যতীত কারা আর্থিক বিশ্লেষণ ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কোম্পানির পরিচালকগণ, বিনিয়োগকারীগণ, ক্রেতাগণ, কেন্দ্রীয় ব্যয়। এরপর আসে আর্থিক বিশ্লেষণ হলো সামাজিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি। সো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি সঠিক উত্তর যেগুলো হবে যে আর্থিক ব্যবস্থাপক ব্যতীত আমাদের যে বিনিয়োগকারীগণ রয়েছে তারা আর্থিক বিশ্লেষণ ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। অবভিয়াসলি বিনিয়োগকারীগণ তো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবেই, কারণ তাদের বা এটা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তারা তো আর্থিক বিশ্লেষণ করবে। এরপর আসে আর্থিক বিশ্লেষণ হলো আমরা কিন্তু জানি এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি এবং বিশ্লেষণ পদ্ধতি। তো এরপরে আসে আর্থিক বিশ্লেষণ প্রয়োজন হয় যে ক্ষেত্রে তা হলো বিনিয়োগ সিদ্ধান্তে, অর্থ সংস্থান সিদ্ধান্তে, লভ্যাংশ সিদ্ধান্তে। এবং এরপরে আসে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের নির্ণায়ক সমূহ হলো শেয়ার প্রতি নিট সম্পদ, ব্যবসায়ের ধরন, প্রাইস আর্নিং অনুপাত। সো এখান থেকে যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের আর্থিক বিশ্লেষণ প্রয়োজন হয় আমাদের তিনটি ক্ষেত্রে এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের যে নির্ণায়ক সমূহ এগুলোও কিন্তু এই তিনটাই, শেয়ার প্রতি নিট সম্পদ, ব্যবসায়ের ধরন এবং প্রাইস আর্নিং যে অনুপাতটা রয়েছে সেটা। তো বন্ধুরা এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা বা আমাদের এই টপিকগুলো নিয়ে আলোচনা। আমি আশা করব তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।